দগ্ধ শরীর নিয়ে ২০ শিশুকে বাঁচিয়ে সেই শিক্ষিকাও না ফেরার দেশে। ৬ মাস আগে বিয়ে করেন পাইলট সাগর। জানাবো অধঃপতনে আঞ্চলিক দলে পরিণত আওয়ামী লীগ। এবং সর্বশেষ জানাবো ভিডিও ভাইরাল, চট্টগ্রামে বাসে আগুন দেওয়া সেই যুবককে খুঁজছে পুলিশ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। দগ্ধ শরীর নিয়ে ২০ শিশুকে বাঁচিয়ে সেই শিক্ষিকাও না ফেরার দেশে। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় যখন শোকের মাতম, তখন এক শিক্ষিকার আত্মত্যাগের গল্প উঠে এসেছে, যা সবাইকে স্তম্ভিত করেছে। ওই ভয়াবহ মুহূর্তে অন্তত ২০ জন শিক্ষার্থীকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে নিজে প্রাণ হারিয়েছেন শিক্ষিকা মাহেরিন চৌধুরী। এদিন দুপুরে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রাইমারি সেকশনের একটি ভবনে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার সময় ওই ভবনে ক্লাস চলছিল, যেখানে বহু শিক্ষার্থী উপস্থিত ছিল। প্রত্যক্ষদর্শী ও উদ্ধারকর্মীদের সূত্রে জানা গেছে, বিমান বিধ্বস্ত হওয়ার পর যখন আগুন ও ধোঁয়ায় চারদিক ছেয়ে যায়, তখন শিক্ষক মাহেরি নিজের জীবনের ঝুঁকি নিয়ে শিক্ষার্থীদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে শুরু করেন। তিনি দ্রুততার সঙ্গে আতঙ্কিত শিশুদের বের করে আনার চেষ্টা করেন। তার প্রচেষ্টায় অন্তত ২০ জন শিক্ষার্থী অক্ষত বা সামান্য আহত অবস্থায় ভবন থেকে বের হতে সক্ষম হন। কিন্তু দুর্ভাগ্যবশত এই বীরত্বপূর্ণ কাজ করতে গিয়ে তিনি নিজে আটকা পড়েন এবং শেষ পর্যন্ত প্রাণ হারান। উদ্ধার অভিযানে থাকা এক সদস্য ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এক অভিভাবক বলেন, ম্যাডাম অনেক ভালো ছিল, সেনাবাহিনী আমাদের বলেছে শিক্ষিকার জন্য অন্তত ২০ জন শিক্ষার্থী বেঁচে গেছেন। ৬ মাস আগে বিয়ে করেন পাইলট সাগর। দুপুরটা ছিল একদমই সাধারণ। রাজধানীর উত্তরার আকাশে তখনও রোদের আলো ঝলমলে। হঠাৎই আকাশ চিরে বিকট শব্দে ভেঙে পড়ে একটি যুদ্ধ বিমান। মুহূর্তেই চারপাশে আতঙ্ক, ধোঁয়া আর ছোটাছুটি। কিন্তু সেই বিকট শব্দের ভেতরেই চিরতরে থেমে যায় এক তরুণ পাইলটের জীবনের সব গান। তার নাম তৌকির ইসলাম সাগর। বয়স ২৭-এর কাছাকাছি। মাত্র ৬ মাস আগে বিয়ে করেছিলেন। নতুন জীবনের পথে পা রেখেছিলেন সদ্য। আর এখন তার স্ত্রী, বাবা, মা, ছোট বোন শুধু শুনছেন সাগর আর ফিরবে না। রাজশাহীর উপশহরের ৩ নম্বর সেক্টরের একটি ভাড়া বাসায় এখন চলছে শোকের মাতম। পাইলট সাগরের বাবার নাম তহরিল ইসলাম, মা সালেহা খাতুন আর ছোট বোন বৃষ্টি। তারা কেউ কথা বলতে পারছেন না। সোমবার দুপুরে বাড়িতে যখন খবর পৌঁছায়, তখন চারপাশ নিস্তব্ধ হয়ে যায়। বিকেল ৫টার দিকে বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে করে তাদের ঢাকায় নেওয়া হয় সন্তানের মরদেহ গ্রহণের জন্য। চাচা মতিউর রহমান গণমাধ্যমকে জানান, বিকেল ৪:৩০টার দিকে আমরা মৃত্যুর খবর পাই। আমরা ভাবতেও পারিনি এত দ্রুত এমন একটা দুঃসংবাদ আসবে। সাগর ৬ মাস আগে বিয়ে করেছিল। কিছুদিন আগেই সে রাজশাহী এসেছিল। হাসি খুশি ছেলে, স্বপ্ন ছিল বড় হওয়ার। চাচা মতিউর রহমান জানান, আমার ছোট ভাই মরদেহ আনতে ঢাকায় গেছেন। ওরা ফিরে আসার পর আমরা পারিবারিকভাবে সিদ্ধান্ত নেব সাগরের দাফন রাজশাহীতে হবে না চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ এলাকায়। পাইলট তৌকির ইসলাম সাগর বিমান বাহিনীর তরুণ অফিসারদের মধ্যে একজন প্রতিশ্রুতিশীল নাম। উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনাটি শুধু দেশের সামরিক ইতিহাসেই নয়, মানবিক দৃষ্টিকোণ থেকেও দাগ কেটে গেল। অধঃপতনে আঞ্চলিক দলে পরিণত আওয়ামী লীগ। আমার ফাঁসি চাই বইটি মতিউর রহমান রেন্টু লিখেছিলেন ১৯৯৯ সালে আওয়ামী লীগের শাসনামলে। লেখক খুব কাছে থেকে দেখেছিলেন শেখ হাসিনাকে। বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে লেখা বইটিতে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রের বিভিন্ন ভয়াবহ দিক ফুটে উঠেছে। আলোড়ন সৃষ্টি করা বইটি হাসিনা সরকার নিষিদ্ধ করেছিল। পাশাপাশি মতিউর রহমান রেন্টু সস্ত্রীক অবাঞ্ছিত ঘোষিত হয়েছিলেন। আওয়ামী লীগের পরিকল্পনায় জিয়াউর রহমানের হত্যাকাণ্ড বাস্তবায়িত হয়েছিল এবং খালেদা জিয়াকে হত্যা করতে নাগেশ্বরী নদীর ফেরির সারেংকে ৫০,০০০ টাকা দেওয়া হয়েছিল বলে বইটিতে দাবি করা হয়। আরও বলা হয়, মিটিং মিছিলে লাশ পড়ার খবর শুনলে খুশি হয়ে উঠতেন খুনি হাসিনা। শেখ হাসিনা অনেক বদগুণ রপ্ত করেন পারিবারিক সূত্রে। পিতা শেখ মুজিবুর রহমানের কাছ থেকে, যিনি কোনো প্রকার স্বাধীনতা ঘোষণা না দিয়ে পাকিস্তান সেনাবাহিনীর কাছে স্বেচ্ছায় আত্মসমর্পণ করে স্বাধীনতা যুদ্ধের ৯ মাস রণাঙ্গনে অনুপস্থিত থেকে মুক্তিযুদ্ধের নেতা হয়ে যান। অপরদিকে ১৯৬৯ সালে যেসব বাম রাজনৈতিক দল সশস্ত্র গেরিলা যুদ্ধ ও জনযুদ্ধের মাধ্যমে স্বাধীন জনতান্ত্রিক পূর্ব বাংলা কায়েমের ঘোষণা দেয় এবং আওয়ামী লীগের অভ্যন্তরে থাকা স্বাধীনতাকামী নিউক্লিয়াস সবাই শেখ মুজিবুর রহমানের রোষানলে পড়ে।
স্বাধীন বাংলাদেশের মাটিতে পা রেখেই মুজিব মুক্তিযুদ্ধকালীন রাজশাহীর মুক্তাঞ্চলে অবস্থানরত পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির নেতাকর্মীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। সরাসরি গুলি চালিয়ে হত্যার আদেশ দেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। এরপর তিনি আওয়ামী লীগ থেকে বেরিয়ে আসা জাসদ নিধন শুরু করেন। নাকশাল দেখামাত্র গুলি করো। এরপর শেখ মুজিবুর রহমানের সরাসরি নির্দেশে সমগ্র বাংলাদেশে হাজার হাজার প্রগতিশীল নেতাকর্মীকে হত্যা করা হয়। খুলনার এক জনসভায় তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ প্রদান করেন, নাকশাল দেখামাত্র গুলি করো। নাকশাল কি কারো কপালে লেখা থাকে? ন্যাপের সভাপতি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর প্রমাদ গুনলেন। নেতাকর্মীদের পল্টনে জনসভা আয়োজনের নির্দেশ দিলেন তিনি। লাখো মানুষের সবাই শেখ মুজিবকে উদ্দেশ্য করে মাওলানা বললেন, মুজিব, নকশাল কি কারো কপালে লেখা থাকে যে পুলিশ তাকে দেখে দেখে গুলি করবে? স্বাধীন দেশে ছাত্র ও রাজনৈতিক নেতাকর্মীদের হত্যা, রাজনৈতিক সমাবেশে পাখির মতো গুলি করে নেতাকর্মীদের হত্যা করা আওয়ামী লীগের পুরনো স্বভাব। 1973 সালের 1 জানুয়ারি জাতীয় প্রেস ক্লাব সংলগ্ন এলাকায় ইউনাইটেড স্টেটস ইনফরমেশন সার্ভিসের সামনে শেখ মুজিবুর রহমানের নির্দেশে পুলিশ ছাত্র ইউনিয়নের মিছিলে গুলি করে ছাত্রনেতা কাদের ও মতিউরকে হত্যা করা হয়। এই সময় অসংখ্য ছাত্র আহত হয়। একই কায়দায় 1974 সালের এক সন্ধ্যায় আওয়ামী লীগ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ির সামনে জাসদের সমাবেশে পাখির মতো গুলি করে হত্যা করা হয় মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীদের। সিরাজ শিকদার হত্যা। 1975 সালের ইংরেজি নববর্ষের দ্বিতীয় দিনটিতে পূর্ব বাংলার সর্বহারা পার্টির প্রধান নেতা সিরাজ শিকদার মুজিব সরকারের নিরাপত্তা বাহিনীর হাতে নির্মমভাবে নিহত হওয়ার পর তৎকালীন সরকার প্রধান শেখ মুজিবুর রহমান জাতীয় সংসদে দাঁড়িয়ে দম্ভের সঙ্গে বলেছিলেন, কোথায় আজ সিরাজ শিকদার? এই হত্যাকাণ্ডের 3 সপ্তাহ পর শেখ মুজিবুর রহমান সব রাজনৈতিক দল নিষিদ্ধ ঘোষণার মাধ্যমে বাকশাল কায়েম করে নিজে প্রাতিষ্ঠানিকভাবে ফ্যাসিস্ট হিসেবে আবির্ভূত হন। এরপর শেখ মুজিবের জন্মস্থান গোপালগঞ্জের নামটি সম্পর্কে এক ভীতিকর অনুভূতি হতে থাকে মানুষের মনে। তবে 1975 সালের 15 আগস্ট সামরিক অভ্যুত্থানে শেখ মুজিবুর রহমান পরিবার সহ নিহত হলে রাজনৈতিক দৃশ্যপট পাল্টে যায়। শেখ মুজিবুর রহমানের 3.5 বছরের দুঃশাসন ও দুর্ভিক্ষ ভয়াবহ ছিল। এই কারণে দীর্ঘ 21 বছর আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারেনি। জাতীয়তাবাদী রাজনীতিবিদদের ভুলের কারণে 1996 সালে আওয়ামী দুর্বৃত্তরা জাতীয় পার্টির সমর্থনে ক্ষমতায় আসার সুযোগ পায়। বিডিআর হত্যাকাণ্ড। আধিপত্যবাদী শক্তির মদদপুষ্ট হয়ে 2008 সালের বিতর্কিত নির্বাচনের মাধ্যমে অজনপ্রিয় আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসার পরপরই 2009 সালের 25শে ফেব্রুয়ারি সকাল 9টায় রাজধানীর পিলখানায় তৎকালীন বাংলাদেশ রাইফেলসের দরবার হলে হামলা করে 57 নিরস্ত্র সেনা কর্মকর্তা সহ 74 জনকে হত্যার মাধ্যমে বাংলাদেশে হত্যাযজ্ঞ শুরু করে। এরপর হত্যা, খুন, ধর্ষণ, রাহাজানি, ব্যাংক ডাকাতি, আধিপত্যবাদী শক্তির গোলামি করা, জনগণের ভোটাধিকার হরণ করে মানুষের ঘৃণার পাত্র হয় দলটি। এর ধারাবাহিকতায় 2013 সালে ঢাকার শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশের ওপর আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে নির্বিচারে মুসল্লিদের গুলি করে হত্যা করার পর পৈশাচিক উল্লাসে মেতে ওঠে আওয়ামী লীগ। তাদের হত্যাকাণ্ড এবং উল্লাস চলতে থাকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত। আবারও ক্ষমতায় আসার স্বপ্ন বাংলাদেশের অত্যাচারিত জনগণ ভাবতে শুরু করেছিল। নিজ ভারতে অবস্থানরত হাসিনা নিজের ভুল বুঝতে পেরে চুপচাপ থাকবেন, কিন্তু তিনি নীরব থাকেননি। শেখ হাসিনার নির্দেশে সন্ত্রাসীরা গোপালগঞ্জে নাগরিক পার্টির 16 জুলাই 2025-এর মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচি পণ্ড করতে দফায় দফায় হামলা চালিয়েছে। ষড়যন্ত্রের পরিকল্পনা অনুযায়ী 2 দিন আগে আশেপাশের গ্রামগুলো থেকে গোপালগঞ্জ শহরে হাজার হাজার সন্ত্রাসী জড়ো করে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগ। এই চক্রের মূল লক্ষ্য ছিল জুলাই 2024-এর গণঅভ্যুত্থানের নেতারা সমাবেশস্থলে প্রবেশ করতে পারলেও তাদের জীবিত বের হতে দেওয়া হবে না। এটি ছিল ঠান্ডা মাথায় জুলাই অভ্যুত্থানের শীর্ষ নেতাদের হত্যা করার শেখ হাসিনার এক অশুভ নীলনকশা ও পরিকল্পনা। এনসিপি নেতাদের লাশ পড়লে রেন্টুর বইয়ে বর্ণনা মোতাবেক আবার পৈশাচিক আনন্দে মেতে উঠতেন হাসিনা। চরিত্র বদলায় না। গোপালগঞ্জের ঘটনা প্রমাণ করল আওয়ামী লীগ তার চরিত্র কখনো বদলাবে না। ফ্যাসিস্ট হাসিনার সংকীর্ণতার ঊর্ধ্বে না গিয়ে গোপালগঞ্জকে ভিন্ন পরিচয়ে পরিচিত করেছেন। 1996 সালে ক্ষমতায় আসার পর পুলিশ সহ সব প্রতিষ্ঠানে গোপালগঞ্জের অযোগ্য লোকজন বসিয়ে দেন তিনি। সাধারণ মানুষ এদের সে সময় গোপালী বলে ডাকা শুরু করে। গোপালগঞ্জে জন্মগ্রহণকারী অনেক যোগ্য ও ভালো লোক নিজ জেলায় নামে পরিচিত হতে লজ্জা পেতেন। এমনকি আওয়ামী লীগের অনেক নেতাকর্মী প্রশাসনে ব্যাপকভাবে গোপালীকরণ পছন্দ করতেন না।
শেখ হাসিনা প্রধানমন্ত্রী ও জাতীয় নেতা হয়েও সংকীর্ণতার ঊর্ধ্বে উঠতে পারেননি এবং সেই কারণে এনসিপির নেতাদের রুখে দেওয়ার জন্য গোপালগঞ্জ ছাড়া অন্য কোথাও পরিকল্পনা গ্রহণ করার চিন্তাও করেননি। এগুলো করতে গিয়ে তিনি গোপালগঞ্জের সাধারণ মানুষকে ভারতীয় আধিপত্যবাদী শক্তির এজেন্ট হিসেবে চিহ্নিত করেছেন। গোপালগঞ্জের নাম বদলে যেতে পারে, পৃথিবীতে বহু দেশের নাম বদলে গেছে সময়ের ব্যবধানে, বদলে গেছে অনেক শহর বন্দর ও গ্রামের নাম। জুলাই 16, 2025 সংঘটিত সন্ত্রাসী ঘটনার কারণে গোপালগঞ্জ জেলার নাম পরিবর্তনের জন্য দাবি উঠতে পারে। এই প্রসঙ্গে পুরনো ঘটনা হলো ডিসেম্বর 29, 2013 গণতন্ত্রের অভিযাত্রা নামে কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছিল বিএনপি। এতে যোগদান করার কথা ছিল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। যথাসময়ে কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য বিএনপির কার্যালয় নয়াপল্টনে যাওয়ার উদ্দেশ্যে বেগম জিয়া গাড়িতে উঠলেও আওয়ামী সন্ত্রাসীদের বাধার মুখে তাকে গাড়ি থেকে নেমে ঘরে ফিরতে হয়েছিল। 2 ঘন্টা অনবরত চেষ্টা করেও গুলশানের বাসা থেকে বের হতে না পেরে পুলিশ, সরকার ও তৎকালীন প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনার প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেন খালেদা জিয়া। এই সময় গোপালগঞ্জের নামই বদলে যাবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। এক পর্যায়ে তিনি ক্ষোভ প্রকাশ করে তাকে ঘিরে থাকা পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেন, দেশ কোথায় গোপালই, গোপালগঞ্জের নামই বদলে যাবে, গোপালগঞ্জের নামই থাকবে না। যারা এসব করছে আপনাদের উপর আল্লাহর গজব পড়বে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট ও সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।